ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজকে আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতি থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে। এর আগেও আমরা অনেকগুলি চ্যাপ্টার করিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি, আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। এমনকি এই ভিডিও শেষেও কিন্তু তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারো। তো আজকে আমরা শুরু করব পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1950 সালে ভারতে পরিকল্পনা কমিশন গঠিত হয়। তাহলে এই পরিকল্পনা কমিশনই কি করেছিল? পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে কন্টিনিউ করেছিল, তাই তো এখন পর্যন্ত। দেখো, তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু উদ্যোগে ভারতে 1951 সালে থেকে প্রতি 5 বছর অন্তর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 বছর, আর এই যে পঞ্চবার্ষিকী সঙ্গে কি লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে? তো তার মানে সেই সময় জওহরলাল নেহেরুই প্রথম বলেছিল যে 5 বছর অন্তর অন্তর, মানে একবারে 5 বছর যে পরিকল্পনাটা করে রাখা, সেটাই মেইনলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলতে পারি। তাহলে আমরা পরিকল্পনা গ্রহণ করা হয়, তাহলে একটা নির্দিষ্ট টাইম, একদিন একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা মিটিং বসবে বা পরিকল্পনা কমিশন একটা মিটিং বসাবে। সেই মিটিংয়ে একদিনে 5 বছরের যে পরিকল্পনা, সেটাকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলা হয়। তাহলে এরপরে দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি কি বলা আছে। দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1 এপ্রিল 1951 থেকে 31 মার্চ 1956 সাল পর্যন্ত কিন্তু করা হয়েছিল। তাহলে এই যে 1 এপ্রিল, এটা মাঝে মাঝে পরীক্ষায় দেখা যায় না, মেইনলি দেখা হয় বা প্রশ্ন থাকে কিরকম বলতো, যে যদি জানতে চাওয়া হয় যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত, তাহলে কিন্তু তোমাদের কি বলতে হবে? 1951 থেকে 1956 সাল পর্যন্ত, ঠিক আছে? তাহলে এটাই কিন্তু কি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা রূপায়ণে দুইজন বিশিষ্ট অর্থনীতিবিদ, কে কে? দেখো, স্যার বয় হ্যারোড এবং অধ্যাপক ইফসি ডোমার। এই যে ডোমার আর এই স্যার বয় হ্যারোডের এই হ্যারোড ডোমার রচিত মডেলকে অনুসরণ করা হয়। কোথাও কোথাও দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে কিন্তু এই হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলা হয়, ঠিক আছে? 1951 সালে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পেশ করেন। তাহলে রচনা করলো কে? রচনা করলো এই যে হ্যারোড আর এই ডোমার, ইফসি ডোমার, তারা দুজন রচনা করলো, কিন্তু পেশ করলো কে? পেশ করলো এই পণ্ডিত জওহরলাল নেহেরু কিন্তু পেশ করলো, ঠিক আছে? এরপরে দেখো, এই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কিছু উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যগুলো দেখো। ভারতে কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন। আমরা জানি একটা অর্থনীতির বা একটা দেশের উন্নতির জন্য কৃষি বা কৃষিভিত্তিক যদি দেশ হয়, তাহলে সে তার জন্য কিন্তু কৃষিটা একটা মুখ্য ভূমিকা পালন করে একটা অর্থনীতিকে সচল করার জন্য, তাই তো? দেখো, ভারতে কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়ন করা, তাহলে কি এটা তাহলে প্রথম লক্ষ্য বা উদ্দেশ্য বলতে পারো। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও দেশভাগের ফলে ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করা। এই যে পরিকল্পনা করাই তো হয়েছিল দেশকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, দেশের অর্থনীতি যাতে সচল হয় সেই জন্য, তাই তো? তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা আরেকটি উদ্দেশ্য কি? খাদ্য সংকটের সমাধান করা, বিশ্বযুদ্ধ দেশভাগের ফলে কি ভেঙে পড়া অর্থনীতিকে মজবুত করা। এরপর দেখো কি আছে, ভারতীয়দের জীবনযাত্রার মান উন্নয়ন করা। তো একই তো ব্যাপার হলো, তাই না? যে জীবনযাত্রার মান উন্নয়ন যদি হয়, তাহলেই তো কি অর্থনীতি উন্নতি হবে বা অর্থনীতি মজবুত হবে, তাই তো? দেখো, এরপরে পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 2.1%। লক্ষ্যমাত্রা মানে এটা টার্গেট ছিল 2.1%, এটা জিডিপি বলতে পারো, ঠিক আছে? জিডিপি সম্পর্কে আমরা জেনেছি, যখন আমরা জাতীয় আয় পড়েছি তখন আমরা জানতাম জিডিপি মানে কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তাই তো? তাহলে প্রথম পরিকল্পনার লক্ষ্যমাত্রা কত ছিল? 2.1% বৃদ্ধি করা, এবং লক্ষ্য পূরণ কত হয়েছিল? লক্ষ্য পূরণ হয়েছিল 3.6%। তার মানে কি এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু তাহলে
পজিটিভ হয়েছিল, তাই তো? এরপরে দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1956 সালে এবং শেষ হয় 1961 সালে। তাহলে যদি প্রশ্ন আসে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত, তাহলে হয়ে যাবে কি 1956 থেকে 1961, তাই তো? এটা তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। দেখো এই পরিকল্পনা মূল ভিত্তি ছিল অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহালনোবিশের মহালনোবিশ পরিকল্পনা। তাহলে তাহলে এই পরিকল্পনাটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা তাহলে মেইনলি কি, যেহেতু প্রশান্ত চন্দ্র মহালনোবিশ তৈরি করেন সেহেতু এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার আরেক নাম কিন্তু কি মহালনোবিশ পরিকল্পনা নামে পরিচিত। যেমন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারোয়ার্ড ডোমার পঞ্চবার্ষিকী পরিকল্পনা নামে পরিচিত, তাই তো? ঠিক তেমনই এটাও। তাহলে দেখো তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু কিছু সংশোধনের পর এই রূপরেখা প্রয়োগ করেন। আচ্ছা, তাহলে প্রশান্ত চন্দ্র মহালনোবিশ এটা তৈরি করলো, কিন্তু কিছু সংশোধনী কে করলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে? সংশোধন করলো পণ্ডিত জওহরলাল নেহরু, সংশোধন করলো। এটা আবার পরে কিন্তু সংশোধন করার পরে পণ্ডিত জওহরলাল নেহরু এটা কিন্তু পেশ করেন। এরপর দেখো এই মডেলের মূল আদর্শ ছিল দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে শিল্প ক্ষেত্রে জোরে ধাক্কা বা বিগ পুশ দিয়ে উন্নয়ন স্তরে পৌঁছানো। তাহলে এই যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তাহলে মডেলটা কি ছিল? দীর্ঘমেয়াদী, কিছুদিন বেশি সময়ের পরিকল্পনা করে যে শিল্প, ভারতীয় শিল্প ক্ষেত্রটাকে উন্নত করা। ঠিক আছে, এখানেই বলা হয়েছে যে মহালনোবিশ বিগ পুশ থিওরির কথাও কিন্তু এখানে বলা হয়েছে। বিগ পুশ থিওরি মানে কি, কোনো কিছুকে পুশ করলে কি এগিয়ে যাবে, তাই তো? বা ঠেলা বা জোরে ধাক্কা দেওয়া, এই কথা বলা রয়েছে এখানে। এরপরে দেখো উদ্দেশ্য কি আছে এই পরিকল্পনার, ভারী শিল্প ও ওপর বেশি জোর দেওয়া হয়, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ঘটানো হয়। ভারী শিল্পের উপর তো জোর দেওয়া হয়েছেই, সঙ্গে সঙ্গে ক্ষুদ্র ও কুটির শিল্প, যেটা কিনা একদম কম সময়ের জন্য বা বলতে পারো গ্রাম ভিত্তিক যে শিল্পগুলো হয় সেগুলোর উন্নতির কথা বলা হয়েছে। মেইনলি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পুরোপুরি শিল্প হতে পারে, সেটা ভারী শিল্প বা হতে পারে কিন্তু কুটির শিল্প। ঠিক আছে, দেখো দ্রুত শিল্পায়নের উপর দৃষ্টিপাত করা হয়েছে যাতে শিল্পায়নটা দ্রুত হারে বৃদ্ধি পায়। অর্থনৈতিক ক্ষমতার বন্টনের ভারসাম্য প্রতিষ্ঠা করা, যাতে অর্থনৈতিক ক্ষমতাটা বন্টনে ভারসাম্য থাকে, সামঞ্জস্যতা বজায় থাকে। ঠিক আছে, জলবিদ্যুৎ প্রকল্প ও লৌহ ইস্পাত শিল্পের বিকাশ ঘটানো। জলবিদ্যুৎ প্রকল্প, বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পগুলো কিন্তু এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৈরি হয়েছে, তাই তো? এরপর এখানে ইস্পাত শিল্প, যেমন দুর্গাপুর, তারপর রৌরকেল্লা, এসব জায়গায় কিন্তু স্টিল প্ল্যান্ট গুলো এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে বিভিন্ন দেশের সহায়তায় কিন্তু এখানেই তৈরি করা হয়েছিল। এগুলো আমরা কোন কোন স্টিল প্ল্যান্ট গুলো তৈরি করা হয়েছে বা কোন কোন যে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি করা হয়েছে এগুলো আমরা কিন্তু এমসিকিউ যখন প্র্যাকটিস করব তখন আমরা আরো ডিটেইলসে জানবো। দেখো এরপরে এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 4.5%। 4.5% ছিল, কিন্তু লক্ষ্য পূরণ হয়েছিল কত? 4.27%। তাহলে কি এটা পজিটিভ না নেগেটিভ? দেখো 4.5 মানে কি, 4.5 মানে হলো 4.50, তাই তো? তাহলে আর হয়েছিল কত? 4.27। তাহলে কি অবশ্যই কম হয়েছিল। লক্ষ্যমাত্রা ছিল 4.50, কিন্তু লক্ষ্য পূরণ হয়েছিল 4.27। তাহলে কি এটা কিন্তু নেগেটিভ হয়েছিল, তাই তো? এরপরে দেখো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1961 সালে, ঠিক আছে, এবং শেষ হয় 1966 সালে। তাহলে যদি প্রশ্ন আসে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল বা এর সময়কাল কত, তাই সময়কাল 1961 থেকে কিন্তু 1966 সাল, তাই তো? এটা তাহলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুকরণে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠন করা হয়। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুকরণে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাহলে গঠন করা হলো, তাই তো? এরপর
তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপকার ছিলেন গ্যাডগিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপকার কে ছিলেন? গ্যাডগিল ছিলেন। তাই এই পরিকল্পনাকে গ্যাডগিল পরিকল্পনা বলা হয়েছে। প্রত্যেকটা পরিকল্পনাতে আমরা নাম দেখলাম, প্রথমটা আছে হ্যারোয়ার্ড ডোমার, তারপরটা মহালনোবিস, এটা কি তৃতীয়টা গ্যাডগিল পরিকল্পনা, তাই তো? যেহেতু তাহলে কি গ্যাডগিল করেছিল। তবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পকে বেশি প্রাধান্য দেওয়ায় কৃষির উন্নতি ব্যাহত হয়। তাই এই পরিকল্পনার ন্যায় কৃষিকেও সমান প্রাধান্য দেওয়া হয়েছে বা হয়। তাহলে আমরা প্রথম পরিকল্পনাটা দেখেছিলাম যে ওটাতে শুধু কৃষি আর সেচ ব্যবস্থার উন্নতির কথা বলা আছে, দ্বিতীয়টাতে শুধু ভারী শিল্প বা শিল্পের উন্নতির কথা বলা আছে। এই জন্য দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন আমরা রচনা করেছিলাম সেই সময়টাতে কিন্তু কৃষির উপর গুরুত্ব দেওয়া হয়নি, তখন শুধুমাত্র ভারী শিল্পের উপরই গুরুত্ব দেওয়া হয়েছিল। এই জন্য আগে যে বা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাতে যে কৃষির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে অবহেলার ফলে সেটা কিন্তু কৃষির উন্নতি কিন্তু ব্যাহত হয় বা কৃষির উন্নতি কিন্তু হয় না। এই জন্য তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কিন্তু ভারী শিল্পের সঙ্গে সঙ্গে কৃষি ক্ষেত্রেও কিন্তু উন্নতির কথা বলা আছে। এরপর দেখো এর উদ্দেশ্য, জাতীয় আয় প্রতি বছর 5% হারে বৃদ্ধি করা বা ন্যাশনাল ইনকাম। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাহলে মূল উদ্দেশ্য কি ছিল? ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়কে 5% বৃদ্ধি করা, যা ছিল তার থেকে 5% বৃদ্ধি করা। কৃষি ও ভারী শিল্পের উভয়কেই গুরুত্ব দেওয়া, যেটা আমি বললাম যে একটাতে কৃষিকে গুরুত্ব দেওয়া হয়েছিল জন্য কৃষি উপরে উঠে গেছে বা কৃষির উন্নতি হয়েছে, দ্বিতীয়টাতে আবার কৃষিকে গুরুত্ব দেওয়া হয়নি জন্য কৃষি কিন্তু আবার নিচে নেমে গেছে বা অবনতি হয়েছে কৃষিতে। এই জন্য তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পুরোপুরি কি উভয়কেই গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতীয় অর্থনীতিকে স্বনির্ভর করে তোলা, এটার মধ্যে বলা আছে ভারতীয় অর্থনীতিকে স্বনির্ভর করে তোলা। ভারতীয় অর্থনীতি যদি স্বনির্ভর হয় তাহলে তো ভারতীয় অর্থনীতি এগিয়ে যাবে, তাই না? এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 5.6% এবং লক্ষ্য পূরণ হয়েছিল 2.84%। এটাও পুরোপুরি তাহলে নেগেটিভ হয়েছিল, তাই তো? এরপরে দেখো পরিকল্পনা ছুটি। 1966 থেকে 1969 সালে পরিকল্পনা ছুটি হয়েছিল। কেন এই পরিকল্পনা ছুটি হয়েছিল? এই পরিকল্পনা ছুটির পিছনে কিছু কারণ আছে। তোমরা দেখলাম এর আগের যে জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রাটা অনেকটাই কম ছিল, তাই না? নেগেটিভ তো হয়েছিল। এই সময়টাতে কিন্তু 1962 সালে কিন্তু চীন ভারত আক্রমণ করে। 1965 সালে চীন পাকিস্তান যুদ্ধে লিপ্ত হয় এবং 1965 সাল থেকে 1966 সালে কিন্তু ব্যাপক খরা পরিস্থিতি সৃষ্টি হয়। এই জন্য ভারতীয় অর্থনীতি একদম ভেঙে পড়ে। সেই জন্য এই পরিকল্পনা ছুটি, যেটাকে 1966 থেকে 1969 সাল পর্যন্ত 3 বছরে কিন্তু নেওয়া হয়েছিল। এই সময়টায় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে কন্টিনিউ করা সম্ভব হয়নি। ভারতীয় অর্থনীতির অবস্থা এতই শোচনীয় ছিল এই সময়টাতে। দেখো 1966 সালের 31শে মার্চ তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হওয়ার পর এই পরিকল্পনার চূড়ান্ত ব্যর্থতার ফলে ভারত সরকার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিছুদিনের জন্য স্থগিত রাখে। যেটা আমি বললাম, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে কিন্তু ভারতীয় সরকার বা ভারত সরকার বাধ্য হয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে স্থগিত করে রাখা এবং 3টা পরিকল্পনা ছুটি বা 3টা বার্ষিক পরিকল্পনা কিন্তু করেন এই সময়। ঠিক আছে? এরপরে দেখো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1969 সালে, বুঝতে পারলে? শেষ হয় 1974 সালে। তাহলে যদি প্রশ্ন আসে যে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয় বা এর সময়কাল কত, তাহলে সময়কাল হয়ে যাবে 1969 থেকে কিন্তু 1974 সময়কাল বা এই সাল পর্যন্ত কিন্তু চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল। তাহলে দেখো এই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তাহলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পর্যন্ত কে ছিলেন প্রধানমন্ত্রী? জওহরলাল নেহরু। তারপরে এই যে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কে চলে আসলো? ইন্দিরা গান্ধী চলে আসলো প্রধানমন্ত্রী রূপে। দেখ এই সময় দরিদ্র দূরীকরণের জন্য গরিবি হাটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গরিবি হাটাওটা কিন্তু এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা রেড মার্ক করে রাখবে। এটা বিভিন্ন পরীক্ষাতে দিয়েছে গরিবি হাটাওটা।
তো গরুবি হাটাও 1971 এই স্লোগানটি মেইনলি উচ্চারিত হয়। কে উচ্চারণ করে? ইন্দিরা গান্ধী উচ্চারণ করে। কৃষিক্ষেত্রে অগ্রগতি ছিল এই পরিকল্পনার মূল লক্ষ্য। তাহলে ইন্দিরা গান্ধী সরকার আসার পরেও কিন্তু কৃষিক্ষেত্রে বেশি প্রাধান্য বা উন্নতির কথা বলেছিলেন, তাই তো? এরপরে দেখো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি আছে? আর্থিক স্বনির্ভরতা অর্জন। প্রত্যেকটারই কিন্তু তাই বলা আছে যে আর্থিক স্বনির্ভরতাকে অর্জন করার কথা বলা আছে। কৃষি ও শিল্পের উৎপাদন বার্ষিক 5.7% হারে বৃদ্ধি করা। কৃষি এবং শিল্পের যা পরিমাণ উৎপাদন হতো তার থেকেও সেই শিল্পের হোক বা কৃষির উৎপাদনকে 5.7% কিন্তু বৃদ্ধি করার কথা বলা ছিল। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের ফলস্বরূপ প্রচুর বাংলাদেশি শরণার্থী ভারতে স্থায়ী আশ্রয় নেয়। এই সময়টা কি হয়? এই যে 1971 সালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময় ভারত পাকিস্তান যুদ্ধের ফলস্বরূপ প্রচুর বাংলাদেশি আসছিল, সেই সব শরণার্থীরা এখানে আসছিল। এর জন্য কিন্তু কি কৃষি ক্ষেত্রে বিভিন্ন রকম গোলযোগ সৃষ্টি হয়, এই সময় খাদ্যের অভাব দেখা যেতে থাকে, তাই তো? এরপর দেখো এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 5.7% এবং লক্ষ্য পূরণ হয়েছিল 3.30%। তাহলে আমরা বলতে পারি এটাও কিন্তু কি নেগেটিভ হয়েছিল। 5.7% মানেই হলো 5.70 আর এখানে কত আছে 3.30, তোমরা বুঝতেই পারছো। তাহলে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাও কিন্তু কি নেগেটিভ হয়েছিল। এরপরে দেখো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1974 সালে, শেষ হয় 1978 সালে। তাহলে যদি প্রশ্ন আসে এইরকম যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? 1974 থেকে কিন্তু কি 1978 সাল পর্যন্ত সময়কাল, তাই তো? এই পরিকল্পনাটির খসড়া তৈরি করেন এবং প্রবর্তন করেন ডিপি ধর। এই ডিপি ধরই তাহলে কি খসড়াটা তৈরি করেন এবং প্রবর্তনও করেন। এই জন্য পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু ডিপি ধর পরিকল্পনা বা ডিপি ধর মডেল পরিকল্পনা কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে? এই পরিকল্পনা জনগণের পরিকল্পনা নামেও পরিচিত। আবার এটা জনগণের পরিকল্পনা নামে পরিচিত। জনগণের উপর চিন্তা ভাবনা বেশি করা হয়েছিল এই পরিকল্পনাতে, তাই তো? দেখো এই পরিকল্পনার উদ্দেশ্যগুলো কি আছে দেখে নিব এবার আমরা। দেখো উদ্দেশ্য কি আছে, দরিদ্র দূরীকরণ ও অর্থনৈতিক স্বনির্ভরতা ছিল এই পরিকল্পনার মূল উদ্দেশ্য। প্রত্যেকটাতেই কিন্তু আমরা কি দেখলাম দরিদ্রতা দূরীকরণের কথা বলা আছে। কারণ কি পঞ্চবার্ষিকী পরিকল্পনা মানেই হলো কি ভারতীয়দের অর্থনৈতিক দিক উন্নতি করা, ভারতীয়দের জীবনের মান উন্নয়ন করা, তাই তো? দেখো অর্থনৈতিক স্বনির্ভরতা ছিল এই পরিকল্পনার মূল উদ্দেশ্য। এই পরিকল্পনার অন্তঃসীমা 1979 সাল হলেও মোরারজি দেশাইয়ের জনতা সরকার ক্ষমতায় এলে এই পরিকল্পনা সমাপ্তি ঘটে। আচ্ছা তাহলে আমরা দেখলাম যে এই পরিকল্পনা 1979 সালে শেষ করার কথা ছিল, কিন্তু শেষ হওয়ার আগেই কিন্তু এটাকে মানে সময়কাল শেষ হওয়ার আগে এটাকে শেষ করে দেওয়া হয়েছিল। কারণ কি মোরারজি সরকার বা মোরারজি দেশাইয়ের সরকারকে জনতা পার্টি এসেছিল, জনতা পার্টি আসার ফলে কিন্তু এই যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে স্থগিত করে দেওয়া হয়। কারণ এটা কার পরিকল্পনা? এটা কিন্তু কি এটা হলো কংগ্রেসের পরিকল্পনা, জওহরলাল নেহরুর পরিকল্পনা। জওহরলাল নেহরুর পরিকল্পনা জনতা সরকার বা বিজেপি বা মোরারজি দেশাই সরকার কেন মানবে? তারা নিজেদের পরিকল্পনা গ্রহণ করবে, নিজেদের পরিকল্পনা গ্রহণ করে কিন্তু এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে তারা বাতিল করে দেয়, তাই তো? এরপর দেখো এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 4.4% এবং লক্ষ্য পূরণ হয়েছিল কিন্তু 4.8%। তাহলে কি লক্ষ্যমাত্রা কত ছিল? 4.4 ছিল। এই 4.4 মানে হলো 4.40, তাই তো? আর হয়েছিল কত? 4.80 হয়েছিল। তাহলে কি অবশ্যই এটা পজিটিভ হয়েছিল তাহলে এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তাই তো? তাহলে এই গেল আজকে আমাদের পাঁচটা বা প্রথম পাঁচটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এরপরেতে আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে দ্বিতীয় পার্টে আমরা জানবো। তো এই জন্য তোমরা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। আর আজকের ক্লাসে কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোথাও কোনো রকম সমস্যা থাকে তাও তোমরা কমেন্টস করে জানাতে পারো, আমরা কিন্তু তাহলে সেটা তোমাদের ডাউটটা আমরা ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।